মর্মান্তিক ইতিহাস পুরো, তাই না? তুমি আসলে চায়ের দোকানে কখনো গিয়ে আড্ডা মারনি বলে তুমি জানো না। আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা গঙ্গার ওপারটা দেখব। গঙ্গার এপারে যা যা ছিল গত ভিডিওতেই দেখিয়েছি। এবার এই পেছনে গঙ্গা ভাগীরথী। তো আচ্ছা, এবার এখানে আপ ডাউন টিকিট কাটলাম 80 টাকা। 80 টাকা করে টিকিট কাটলে মানে সব একসাথে, তাই তো? তিনজন আর টোটো ধরে আমরা 3 জন আর টোটো যাওয়া আসা মিলিয়ে 80 টাকা। হ্যাঁ, মানে দুটো নৌকো একসাথে করে একটা পাটাতন দিয়ে লাগানো। এখানে বসার জায়গাও রয়েছে, বাঁশ দিয়ে আটকানো। একটা নতুন টাইপের এক্সপিরিয়েন্স, তাই না? এটা যে মাস্কটা এবার খুলে রাখ, এখন এখানে ধুলোবালি নেই তো, এখন আর মাস্ক করে কি হবে? মাস্কটা খুলে রাখ। এখানে ধুলোবালি যেখানে থাকবে, রাস্তা দিয়ে যখন যাবে তখন মাস্ক পরবে। বর্দি আর তার যে নাতি সিরাজউদ্দৌলা, এদের দুজনের যে কবর পাশাপাশি রাখা আছে। ও, এটা কোথায়? এটা হচ্ছে খোশবাগে। ও, তো আমাদের ওখানে গিয়ে কোনো গাইড নিতে হবে না? তুমিই সব গাইড করে দেবে? আমি এইটুকুই শুধু জানি, বাকিটা জানি না। ছেড়ে দিয়েছে রে। ছেড়ে দিল নৌকো। আরো একটা নৌকো চলে এসছে পেছনে। আজ আমরা চলেছি ভাগীরথীর পশ্চিম পাড়ে। লালবাগ সদরঘাট পার হয়ে 2 কিলোমিটার পশ্চিম দক্ষিণে এক সমাধি ভবন রয়েছে। এখানে সিরাজদৌল্লা আলীবর্দী সহ তাদের পরিবারের সদস্যদের সমাধি আছে। আলীবর্দী তার মায়ের জন্য সমাধি ভবনটি নির্মাণ করেন। পূর্বে সুগন্ধি নানা ফুল গাছ দিয়ে জায়গাটি সাজানো ছিল, তাই জায়গাটির নাম খোশবাগ। প্রথমেই চলে এলাম খোশবাগে। স্যার, প্রথম কথা হচ্ছে স্যার, আপনারা এই জায়গাটা এসেছেন, এই জায়গাটা স্যার নবাব আলীবর্দী নির্মাণ করেছিলেন, নবাব সিরাজউদ্দৌলার দাদু। তো আলীবর্দী যখন নির্মাণ করেছিলেন 1740 খ্রিস্টাব্দে, তখন স্যার এটা পুরো গোলাপের বাগান ছিল, ফুলের বাগান। এই জায়গাটাতে 108 রকমের গোলাপের চাষ করতো নবাব আলীবর্দী। আর এই জায়গাটার নাম রেখেছিল তখন উনি খুশবু বাগ। ফুলের সুগন্ধ থেকে আসতো খুশবু, আর এটা ওনার বাগান বাড়ি ছিল, বাগান থেকে আসতো বাগ, খুশবু বাগ। কিন্তু পরবর্তী সরকার নেওয়ার পরে জায়গাটা নাম উল্লেখ করে রেখেছে খোশবাগ। খোশ মানে আনন্দ, বাগ মানে বাগিচা, মানে আনন্দ উদ্যান। এই খোশবাগে 1 বছরের মধ্যে 34 জনের সমাধি, 1756 থেকে 57। 34 জনের মধ্যে 32 জন কিসের হত্যা আর 2 জন আলীবর্দী বয়সেই মারা গেছে। নবাব সিরাজউদ্দৌলার বেগম লুৎফুখান নেসা, উনি পাগল হয়ে মারা গেছে, বাকি সবাই মারা। এই খোশবাগে সর্বপ্রথম সমাধি হয়েছিল নবাব আলীবর্দী। আলীবর্দী সিরাজউদ্দৌলাকে নবাবী দেওয়ার পরে কিছুদিন পরে অসুস্থ হয়ে মারা গেছে। আলীবর্দী সমাধিটা সিরাজউদ্দৌলা 1756 সালে নিজের হাতে এসে এই খোশবাগে দিয়ে দিয়েছে। তার 1 বছর পরে পলাশী যুদ্ধ, 1756 পলাশী যুদ্ধের পরে সিরাজউদ্দৌলাকে যখন হত্যা করে, সিরাজউদ্দৌলার সমাধিটা আলীবর্দীর পাশে ইংরেজরা দিয়ে গেছে। তারপরে করে সিরাজউদ্দৌলার পুরো বংশধরটাকে যে যেখানেই ছিল এক এক করে মুর্শিদাবাদে নিয়ে আসতো, মির্জাফরের বাড়িতে হত্যা করতো, আর এই খোশবাগে এনে সমাধি দিত। এই খোশবাগে 1 বছরের মধ্যে 34 জনের সমাধি দিত। এরা সবাই সিরাজদৌল্লার বংশ, সব সিরাজউদ্দৌলার বংশধর। এই যে সর্বপ্রথম সমাধিটা আমরা দর্শন করছি, এটা হচ্ছে আলীবর্দী খাঁর স্ত্রী নবাব সিরাজউদ্দৌলার দিদা। ইনার নাম হচ্ছে শারফুন্নেসা বেগম। এই শারফুন্নেসা বেগম বেগমদের মধ্যে আর এনাদের বাড়ির পরিবারের মধ্যে খুবই সম্মানিত ছিলেন আর খুবই বুদ্ধিমতী ছিলেন। এই কারণে এনাকে সম্মান জানিয়ে প্রথম গেটের সামনে দেওয়া হয়েছে। ইনার কোনো ছেলে ছিল না, 3টে মেয়ে ছিল। 3টে মেয়ের মধ্যে এই খোশবাগে ইনার 2টো মেয়ের সমাধি আছে, ঘাসিটি বেগমের আর আমিনা বেগম। দেখো
বড় মাসি খাসিটি বেগম, যার নামে ওপার মতিঝিল তৈরি। এই খাসিটি বেগম ইংরেজদের সঙ্গে মিলে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। বেঈমান, যাকে বলছে এক কথায় ঘরের শত্রু বিভীষণ। আর ওই পাশেটা সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম, আলীবর্দীর ছোট মেয়ে। এনাদের মেজ বোনের নাম ছিল মমিনা বেগম। তো মমিনা বেগমের সমাধি এই খোঁজবাগে নেই, তার সমাধি আছে বিহারে মন্দিরে। আর ইনারা পর্দার বেলা থাকতো, কোনো পরপুরুষদেরকে মুখ দেখাতো না। এই কারণে ইনাদের সমাধি দিয়ে 4 সাইডটা পাঁচি দিয়ে ঘিরে দিয়েছে। মির্জাপুরের ছেলে মিরন ইনাদেরকে জলে ডুবিয়ে মেরেছে বজ্রাতে করে। এখনকার দিনে নৌকো বলি, তখনকার দিনে বজ্রা বলতো। বাড়ির রকম সাজানো থাকতো, ওই বজ্রাতে ইনাদেরকে 3 জন ডুবিয়ে পাঁচিল দিয়ে ঘেরাই। চাতালে ছোট বড় মিলে 17 জনের সমাধি আছে। নবাব সিরাজউদ্দৌলাকে যখন মির্জাফরের বাড়িতে বন্দি করে রাখা হয়, সেই মুহূর্তে সিরাজউদ্দৌলাকে বলেছিল মির্জাফর আর রবার্ট ক্লাইভ যে সিরাজ, তোমার শেষ ইচ্ছে কি আছে মরার আগে? নবাব সিরাজউদ্দৌলা বলেছিল যে বিহারে আর কিছু ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমি দেখতে চাই, এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছে। এনাদের 17 জনকে নেমন্তন্ন করে রেখেছিল বিহার থেকে ঢাকা। মির্জাফর আর রবার্ট ক্লাইভ যে তোমাদেরকে সিরাজউদ্দৌলা দেখতে চেয়েছে। এনারাও কিন্তু ছুটে চলে আসে মির্জাফরের বাড়িতে সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার জন্য। মির্জাফরের ছেলে মিরান, উনি দেখছে যে এনারা হচ্ছে সিরাজউদ্দৌলার আত্মীয়। এনারা যদি সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার পরে যদি ফিরে চলে যায় ওনাদের দেশ, তাহলে তো পরবর্তী এনারা সিরাজউদ্দৌলার হয়ে দাবি করতে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে। এই কারণে এনাদের 17 জনের মধ্যে কাউকে আর ফিরে যেতে পারে না। এনাদের জন্য যে খাবার বানিয়েছিল, ওই খাবারে মিরন বিষ মাখিয়ে দিয়েছিল। ওই বিষ মাখানো খাবার এই 17 জনকে খাইয়ে একই দিনে এই 17 জনকে হত্যা করেছিল। সিরাজউদ্দৌলা পালিয়ে গেছে, সিরাজকে যিনি ধরে দিবে তাকে 1001 টাকা দামের চন্দ্রমুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই দানিশ ফকির জানতো ওইটা। হ্যাঁ, ওই দানিশ ফকিরের নৌকোতে করে সিরাজউদ্দৌলা পালিয়ে যেতেছিল পরিবার নিয়ে। কিন্তু সিরাজউদ্দৌলা পালিয়ে যাওয়ার টাইমে পুরো গায়ের পোশাকটাকে পাল্টে দেয়। পায়ে ছিল নাগরা জুতো, হীরামতি মুক্ত দিয়ে সেই জুতোটা পাল্টে দেয়। ওই জুতোটা দেখে দানিশ ফকির সিরাজউদ্দৌলাকে কিনতে পেরেছে। সেটা হচ্ছে রাজমহল ঘাটে, সেটা এখন ঝাড়খণ্ড জেলাতে। ওনার নৌকো থেকে যখন সিরাজউদ্দৌলা পরিবার নিয়ে নেমে চলে যাচ্ছে, দানিশ ফকির পায়ের দিকে ফলো করে দেখছে যে হীরামতি মুক্ত দিয়ে জুতো, এ তো সাধারণ মানুষ পরে না, নবাব ছাড়া। সিরাজউদ্দৌলাকে চিনতে পেরে উনি আটকে দিয়েছে যে তোমরা তো বহু দূর থেকে আসছো, তোমরা এখানে বিশ্রাম না, তোমাদের জন্য আমি কিছু খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করে দিই। এই দানিশ ফকির সেই সুযোগ নিয়ে মির্জাফরকে রবার্ট ক্লাইভকে খবর দিয়ে দিই যে সিরাজউদ্দৌলা অমুক জেহাদি পালিয়ে যাচ্ছে। সিরাজউদ্দৌলাকে রাজমহল ঘাট থেকে ঘিরাও করে ধরে আনা হয়েছিল, সেটা এখন ঝাড়খণ্ড জেলা করছে। ধরে আনার পরে পরিবারের 3 জন ছিল, বাড়ি ছিল মালদা। এনাদেরকে ডেকে পাঠিয়েছিল যে তোমরা যে সিরাজকে ধরিয়ে দিলে তার বিনিময়ে যে পুরস্কারটা দেবো বলেছে, সেই পুরস্কারটা এসে নিয়ে যাবে। এনারা মির্জাফরের বাড়িতে এসেছিল পুরস্কার নিতে। এনাদেরকে রবার্ট ক্লাইভ বলছে তুমি তো সামান্য কটা অর্থর লোভে নিজের দেশের নবাবকে ধরিয়ে দিলে, এর থেকে যদি বেশি দেয় আমার কোনো শত্রু, তাহলে তুমি আমাদেরকে ধরিয়ে দিতে পারো। তুমি তো বেঈমান, দেশের নবাবকে তুমি ধরিয়ে দিয়েছো বলে পরিবারের 3 জনকে বিশ্বাসঘাতকতা ঘোষণা করে ইংরেজরা গুলি করে মেরে দেয়। দানিশ ফকির, ওনার স্ত্রী, ওনার ছেলে, একজনের জন্য পুরো পরিবারটাকে মেরে দিয়েছিল। মিডলেরটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বডিগার্ড, ওনার নাম হচ্ছে উপায় নেই গোলাম হোসেন। মানুষ দেখবেন স্যার কথায় কথায় বলে উপায় নেই, তো ওই হচ্ছে উপায় নেই গোলাম হোসেনের সমাধি। ওই পাশে আব্দুল হোসেন আর এই পাশে সাবদুল হোসেন, 2 ভাই। ওনারা ছিলেন হাফসি খোঁজা, ওনারা ছিলেন লুৎফুন্নেসার বডিগার্ড। মেয়েদের কাছে ছেলে দিত না তখনকার দিনে, খোঁজা দিত। লুৎফুন্নেসা সব মারা যাওয়ার পরে এই খোঁজবাগই থাকতো। এই প্লেট দুটো হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। উর্দুতে নাম লেখা আছে। উনি অনেকটা লম্বা ছিল, ওনার বডিটাকে পুরো কেটে টুকরো টুকরো করে বডিটাকে সেলাই করে ওটা মুর্শিদাবাদ ঘুরিয়েছিল হাতির পিঠে, দেখে এনে সমাধি দিয়েছিল। কারণ উনি মারা যাওয়ার আগে বলেছিল যে তোমরা আমাকে যেদিকে মারো বা যেদিকে হত্যা করো, আমার সমাধিটা যেন আমার দাদুর পাশে আছে। এই কারণে ইংরেজরা আমার দাদুর পাশে দিয়ে গেছে। এই পাশে ওনার দাদুর সমাধি দেখা হচ্ছে। আর সিরাজউদ্দৌলার পাশেরটা দেখো, ওটার জন্য পালিত হয়, নাম হচ্ছে মির্জা মেহের। 14 বছরের ছেলে ছিল, মানে এটা পাশের যে এই পাশেরটা। ওনাকে সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে মানুষ করেছিল। 14 বছরের ছেলে ছিল, তাকে মাটিতে ফেলে হাতির পা দিয়ে চিপে মারা। সিরাজউদ্দৌলার পায়ের নিচে ওনার স্ত্রী লুৎফুন্নেসা, ইনি পাগল হয়ে মারা গেছিলেন। ওনার ভালো নাম ছিল রাজকুমারী। ইনি আলীবর্দী সিরাজউদ্দৌলার বাড়ির কাজের মেয়ে ছিল। নবাব সিরাজউদ্দৌলা ভালোবেসে নাম দিয়েছিল লুৎফুন্নেসা, তারপরে পরে এনাকে বিয়ে করে নিয়েছিল।
আর এই পাশে একটা সিরাজউদ্দৌলার গুপ্ত, যার নাম হচ্ছে আলিয়া। তার ভালো নাম ছিল মাধব। উনি ইংরেজদের কাছে নাচ গান করতো, গুপ্ত খবর বলে সিরাজকে দিত। উনি সিরাজউদ্দৌলা তার নামটা চেঞ্জ করে দিয়েছিল, আলিয়া দিয়েছিল মাধব। নিজের হাতে দিয়েছিল 1756 সালে। হীরামতি মুক্ত দিয়ে বেঁধে দিয়েছিল সিরাজউদ্দৌলা। আর এই বাড়িটা বানিয়ে দিয়েছিল, এই বাড়িটার নাম হচ্ছে 12 দুয়ারি, 12টা দরজা আছে। হীরামতি মুক্ত বলে যেগুলো দিয়েছিল সেগুলো ইংরেজরা সব তুলে নিয়ে চলে গেছিল। এই মার্বেল পাথরগুলো আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ভারত সরকার বসিয়ে দিয়েছিল। আর এই ছোট্ট করে সমাধিটা সিরাজউদ্দৌলার মেয়ে, নাম হচ্ছে উম্মাদ জোহরা। এই মেয়েটিকে লুৎফার কোল থেকে কেড়ে নিয়ে যেয়ে গঙ্গাতে ডুবিয়ে দিয়েছিল। এই মেয়েটিকে মারতে দেখে লুৎফার নেশায় খোঁজবাগে পাগল হয়ে গেছিল। শওকত জান বাহাদুর, ইতিহাসে বলা হতো জাং বাহাদুর। আচ্ছা, আর ওনার পায়ের নিচে ওনার স্ত্রী মতি রেখা। আচ্ছা, এরা কি হতেন? এরা সিরাজউদ্দৌলার মাস্তুতো ভাই। মাসতুতো ভাই। মমিনা বেগমের ছেলে। গোলাপের বাগান ছিল, ফুলের বাগান। ওনারা এই ফুলের বাগানে আসতো, ফুলের সুগন্ধ নিত, নিজেদের মধ্যে কিছু আলোচনা করতে, টাইম পাস করতো। ওনাদের প্রাসাদে ওনারা ফিরে যাওয়ার পথে এখানে নামাজটা করে ওনারা ফিরে চলে যেত। সামনে চৌবাচ্চায় জল রাখতো, এক কথায় বলা হয় উজু করে নামাজটা পড়তে বসতো। আর আপনারা এখান থেকে পেছনে ঘুরে তাকালে কেউ দেখতে পারবেন গঙ্গার ওপর মতিঝিলকে দেখা যেত নবাবী আমল, কিন্তু এখন ওপারটা দেখা যায় না, রাস্তাটা তো দেখা যায়। কেমন লাগলো খোশবাগ ঘুরে? খোশবাগের ইতিহাস মনে থাকবে? মর্মান্তিক ইতিহাস পুরো, তাই না? এ ওকে মেরেছে, ও ওকে মেরেছে, আর মেরেছে খুব, মানে সেই পাশবিক ভাবে। চা দাও। আর বিস্কিট কোনটা? বিস্কুট কোনটা খাবে? এটা বেশ অন্যরকম দেখতে। এটা এই বিস্কুটটা দেখো অন্যরকম। বাপুজি কেক আছে, বাপুজি কেক। ফোন করে লাইনে লাও। বাপুজি, বাবুজি কে নাম কেন? আপনাদের লোককে জানো দেখো, এটা হচ্ছে, এটার নাম কি? লম্বু। গোল একটা জিনিস, তার নাম লম্বু। লম্বা টাইপের কিছু হবে, তাই নাম লম্বু বলে। আমি খাইনি। তুমি আসলে চায়ের দোকানে কখনো গিয়ে আড্ডা মারনি বলে তুমি জানো না যে লম্বু কি জিনিস। আমরা আর কি চায়ের দোকানে অনেক সময় আড্ডা ফাড্ডা মারি বলে। কারণ তুমি যদি আগে খেয়ে থাকো আর আমি কোনোদিনও দেখিনি, প্রথম দেখলাম, তাহলে তো তাই হবে। এইখানে প্রভু জগৎবন্ধুর জন্ম হয়। লালবাগ সদরঘাট থেকে 4 কিলোমিটার উত্তর পশ্চিমে একটি 118 ফুট উঁচু এক সুদৃশ্য মন্দির দেখা যায়। এটি এই জেলার সর্বোচ্চ মন্দির। আজকের দ্বিতীয় গন্তব্য জগৎবন্ধু ধাম। প্রসাদ দেওয়া হয়, কুপন দেওয়ার সময় লিখেছে 10:30 থেকে 11টার মধ্যে। এই জায়গা দিয়ে যেতে গেলে জুতো খুলে যেতে হবে। পাশে বললো পাশের জায়গাটা দিয়ে গেলে আর জুতো না খুলেও আর কি যাওয়া যায়। যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকতে গেলে তো জুতো খুলতেই হবে, সেই জন্য জুতোটা বাইরেই খুলে এলাম। এটা হচ্ছে গেট, মেন গেটটা, আর সামনে মন্দির। মানে আমি যদি এইভাবে ঘুরে যাই, এটা হচ্ছে মন্দিরটা। মানে লেখা আছে যা নিয়ম তাই। আর মন্দির এমনিতে এখন বন্ধ, কখন খোলে জানি না। আর এইখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়ানো যাবে, কিন্তু ভেতরে এখানে উঠতে না করেছে, এখানে ওপরে ওঠার নিয়ম নেই। চলো, এদিক দিয়ে লেখা আছে প্রদক্ষিণ করে নিই একটুখানি। ওই পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম যে কখন মন্দির খোলে। সকালবেলা খুলে যায় বলল, আর 11টার সময় ভোগ দিয়ে বন্ধ হয়েছে, তারপরে আবার খুলবে 3:30টার সময় দুপুরবেলা। কি করছিস? পায়রাটাকে ভয় দেখাচ্ছি। কোথায় পায়রা? মন্দির দেখে নিকটস্থ এক মিষ্টির দোকানে একটু ব্রেকফাস্ট করে নিলাম, গরম গরম ভাজা কচুরি আর ডাল দিয়ে। জগৎবন্ধু ধাম থেকে 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জেলার প্রাচীনতম দেবস্থান কিরিটেশ্বরী।
পৌরাণিক কাহিনী মতে দক্ষ যজ্ঞের পর সতী দেহত্যাগ করলে মহাদেব সতীর দেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত করেন। প্রতিটি খণ্ড যেখানেই পড়ে সেখানেই একটি পীঠস্থান হয়। এই কিরিটেশ্বরীতেই পড়ে কিরিট। অষ্টাদশ শতকে এই মন্দিরের গৌরব ও মর্যাদা পূর্ণ বিকশিত হয়। প্রতি পৌষ মাসে মঙ্গলবার শনিবার গ্রামীণ মেলা বসে এখানে। রাঢ় সংস্কৃতির গন্ধ ও ছোঁয়াচ পাওয়া যায় এই মেলায়। কিরিটেশ্বরী মন্দিরে পুরোহিত মশাই বললেন যে এই যে পেছনে যে এই যে ভাঙা মন্দির, এর বয়স নাকি 900 বছর। কারণ এই যে ছোট ছোট ইট, এটা দেখে বোঝাও যাচ্ছে যেটা একদম অনেক পুরনো। হ্যাঁ বলছেন তুমি যে 900 বছর, এটা আর কি ছোট ছোট ইটের ভাঙা মন্দির। এর পরে হচ্ছে এই মন্দির, এই যে পেছনের এটা যেখানে আমরা আর কি দেখলাম, এই মন্দিরের স্ট্রাকচার আর কি হিন্দু, বৌদ্ধ এবং ইসলাম এই 3টে ধর্মের সমন্বয়ে এই গঠনশৈলীর মধ্যে। কারণ গঠনশৈলীর যে এই যে ব্যাপারটা ওপরের যেটা আর কি, এটা নাকি পুরোটা স্ট্রেট নয়, সেটা চোখে দেখে বোঝাও যাচ্ছে, একটুখানি ঢেউ খেলানো। তো এটা উনি বলছেন যে নেপালের নাকি এরকম স্থাপত্য রীতি রয়েছে। এই মন্দিরের বয়স 300 বছর এবং পাশে যে মন্দিরটা যেটা আদি লেখা, তার বয়স হচ্ছে 30 বছর। তো এর ভেতর তো একদম আর কি একদম দারুণ, সেই বোঝাই যাচ্ছে যেটা অনেক পুরনো, গাছপালা হয়ে গেছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা মুর্শিদাবাদে প্রত্যেকটা জিনিসের সাথে ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। সেটা মন্দির হোক, কোনো একটা ছোটোখাটো কিছু হোক, মানে ঐতিহাসিক শহর বলতে যা বোঝায় বাংলার, পুরো তাই। কিরিটেশ্বরী মন্দির দেখার পর দেখলাম কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। প্রাচীনকালে এখানে এক সময় মাকে এনে লুকিয়ে রাখা হয়েছিল। এর পরের গন্তব্য রোশনীবাগ। নবাব সুজাউদ্দিনের প্রিয় আমোদ প্রমোদের স্থান ছিল এই রোশনীবাগ। 1739 সালে তার মৃত্যু হলে তাকে এখানেই সমাধিস্থ করা হয়। সুজাউদ্দিন খাঁর নির্মিত, নিকটেই তাহার সমাধি। ছোটবেলায় যে ইতিহাস বই পড়েছিলাম এবং যেগুলো ফাঁকি দিয়েছিলাম, সেই জন্য আর কি এখন আমার এই অবস্থা। সব জায়গায় গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে। যদিও আমার ইতিহাসটা খুব একটা যে খারাপ লাগতো তা নয়, চেষ্টা করতাম। আর শালগুলো তখনও মুখস্থ রাখতে পারতাম না, এখনও পারি না। এখনও যারা আর কি শালগুলো বলছেন, সম্পর্কগুলো তাও মনে থাকে। শাল তো মনে রাখা খুব কষ্টকর হয়ে যায়। মানে কোনো মতে আর কি মাধ্যমিকের সময় শালগুলো আর কি 2-1টা শাল কোনোভাবে উতরেছিলাম। মুর্শিদাবাদের সবচেয়ে বড় এই সুজাউদ্দিনের সমাধি। আগের দিন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধি দেখেছিলাম। তাঁর স্বামী হলেন নবাব সুজাউদ্দিন। উত্তর দিকে যে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখা যায় 1745 সালে, সেটি নবাব আলীবর্দীর নির্মিত। এখন হচ্ছে আমরা ফিরছি, এদিকে সমস্ত কিছু দেখা হয়ে গেল, এপারে যা যা ছিল। এখন এই নৌকো পেরিয়ে, নৌকো তো বলেছি সকালেই একবারে টিকিট কাটা হয়ে গেছিলো 80 টাকা টোটো, প্লাস আমরা 3 জন যাওয়া আসা মিলিয়ে। এখন হচ্ছে আবার এই যে এইখানে নৌকোটা ছাড়বে, ছেড়ে এপারে আসবে, তারপরে এটা ছাড়বে। হাজারদুয়ারির পেছন দিকে 200 মিটার দক্ষিণে ওয়াসিফ আলী নির্মিত ওয়াসিফ মঞ্জিল মুর্শিদাবাদের শেষ ঐতিহাসিক স্থাপত্য কীর্তি। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য বন্ধ আছে। এদিন ফেরত আসার পর খেয়েছিলাম এখানের বিখ্যাত ঢাকা আদর্শ হিন্দু হোটেলে। আমার কিন্তু মোটামুটি লেগেছে, তবে এখানকার লোকের মতে এটা এখানকার বেস্ট খাবার। রাতে ডিনার করলাম হাজারদুয়ারি হোটেল থেকে হোম ডেলিভারি করে। এই হাজারদুয়ারি হোটেলে
ফোন করে বুকিং করলেই বিনামূল্যে আপনার রেস্টুরেন্ট থেকে খাবার চলে আসবে হোটেল রুম পর্যন্ত। আজকের পর্ব কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার ভ্রমণপ্রেমী বন্ধুদের সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং টুইটারে।